আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি আমাদের নতুন কোর্স। সেই কোর্সটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোর্সটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আহ, আজকের প্রথম লেকচারে আমরা জানবো যে সয়েল কি, ফরমেশন অফ সয়েল কি, এবং সয়েলের 2 এবং 3 ফেজ সিস্টেমটা কি, সয়েল প্রপার্টিজ এবং ইউনিট ওয়েট, এই কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই যদি আমরা জানি যে সয়েল কি। সো আমরা আমাদের আশেপাশে কিন্তু সয়েল দেখি, কারণ কি আমি যে ভূমির ওপর হাঁটি সেটা কিন্তু সয়েলের উপরই আমি হাঁটছি। আমি পৃথিবী পৃষ্ঠে সয়েলের উপরই বসবাস করছি। তারপরে আমি যে ফসল ফলাই এইটাও কিন্তু সয়েলের উপরই আমি ফসল ফলাই। তাহলে সয়েলের ফিগারটা হচ্ছে অনেকটা, চিত্রটা কিরকম, এরকম আমরা সবাই জানি। তো সয়েলটা, ইট ইজ নাইদার সলিড অর ফ্লুইড। এর মানে সয়েল সলিডও না, আবার ফ্লুইডও না। মানে সয়েল পুরোপুরি ভাবে সলিড না, আবার পুরোপুরি ভাবে ফ্লুইডও না। কিন্তু সয়েলটা কি? কম্বিনেশন অফ সলিড এবং ফ্লুইড। কম্বিনেশন অফ সলিড এবং ফ্লুইড কি মানে সলিড এবং ফ্লুইড এর সমন্বয়ে সয়েল গঠিত হয়। এর মানে সয়েল কিন্তু পুরোপুরি ভাবে সলিডও না, পুরোপুরি ভাবে ফ্লুইডও না, কিন্তু সলিড এবং ফ্লুইডের সমন্বয়ে সয়েল গঠিত হয়। এখন অনেকের আমি জানি একটু প্রবলেম হয় যে ফ্লুইড জিনিসটা বুঝতে একটু অনেকের প্রবলেম হয়। ফ্লুইড কি? দেখেন, যেসব পদার্থ ফ্লো করতে পারে সেটাকেই কিন্তু আমরা কি বলতে পারি? ফ্লুইড বলতে পারি, অর্থাৎ ফ্লোয়াবল। ফ্লোয়াবল। যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আহ আচ্ছা, তো আশা করি দেখতে পারতেছেন যে আমার হাতে একটা বোতল আছে, ঠিক আছে? তো এর যে পানিটা এটা কিন্তু ফ্লো করতেছে, অর্থাৎ এইটা ফ্লোয়াবল, অর্থাৎ এটা ফ্লো হইতে পারে। সো এইটা কিন্তু একটা ফ্লুইড। সিমিলারলি আমাদের মনে রাখতে হবে যে এয়ারও কিন্তু একটা ফ্লুইড, অথবা কোনো একটা গ্যাসিয়াস সাবস্ট্যান্স, এইটাও কিন্তু ফ্লুইড। সো সয়েল কম্বিনেশন অফ সলিড এবং ফ্লুইড, এবং এই সলিড এবং ফ্লুইডের যে রিলেটিভ প্রপোর্শন বলতে কি বুঝাচ্ছি? যেমন আহ এইটা বলি যে, যেমন সলিড, আমার সয়েল স্যাম্পলে পুরো সয়েল স্যাম্পলে সলিড আছে সাপোজ 40%, এবং ফ্লুইড আছে 60%। সো এইটা কিন্তু একটা রিলেটিভ প্রপোর্শন, মানে পুরো সয়েল স্যাম্পলে সলিড এবং ফ্লুইড কি পরিমাণে আছে, একটা রেসপেক্টে আর একটা কিরকম অনুপাতে আছে। ঠিক আছে, এই যে আমার রিলেটিভ যে প্রপোর্শনটা, অর্থাৎ পুরো সয়েল স্যাম্পলে সলিড কতটুকু আছে, ফ্লুইড কতটুকু আছে, সলিড এবং ফ্লুইডের যে টোটাল কন্টেন্ট, এই কন্টেন্টের যে রেশিও, অর্থাৎ সোজা কথা, সলিড এবং ফ্লুইডের যে রিলেটিভ প্রপোর্শন, এইটা কি ডিসাইড করে? আমার সয়েলের প্রপার্টি কেমন হবে সেইটা ডিসাইড করে। এখন অনেকেই হয়তো একটু কনফিউজড যে সয়েলের প্রপার্টি গুলা কি কি। আচ্ছা, সো আমি যদিও লেকচারটা যখন সামনে প্রসিড করব তখন সয়েলের প্রপার্টি নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু তারপরও আপনাদের জানার ইচ্ছাটা মেটাবার জন্য আমি এটা একটু বলি যে প্রপার্টি অফ সয়েল জিনিসটা কি। দেখেন, প্রপার্টি অফ সয়েলের মধ্যে আছে যেমন ভয়েড রেশিও, আমার সয়েলের একটা প্রপার্টি, ভয়েড রেশিও। এরপর পোরোসিটি আমার সয়েলের একটা প্রপার্টি। দেন ওয়াটার কন্টেন্ট সয়েলের একটা প্রপার্টি। অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট সয়েলের একটা প্রপার্টি। আচ্ছা, সো সয়েলের ডেফিনেশনটা হচ্ছে যে সয়েল হচ্ছে কম্বিনেশন অফ সলিড এবং ফ্লুইড, যেখানে সলিড এবং ফ্লুইডের রিলেটিভ প্রপোর্শন ডিসাইড করে সয়েলের প্রপার্টি কেমন হবে। আচ্ছা, তো এখন আমরা জানবো যে সয়েল ফরমেশনটা কিভাবে হয়, মানে সয়েলটা কিভাবে, সয়েলের গঠন হয় অথবা উৎপত্তি হয়, এটা আমরা একটু জানবো। সো এই টপিকটা জানার জন্য আমাদের যেই টপিকটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে সেটা হচ্ছে ওয়েদারিং অফ রকস। আচ্ছা,
সো ওয়েদারিং অফ রকসটা যদি একটু ভালোভাবে বুঝতে চাই, আমরা নিচের ফিগারটার দিকে একটু লক্ষ্য করি। দেখেন, এই ফিগারে আমরা কিন্তু একটা মানে পর্বতের অথবা পাহাড়ের একটা অংশ দেখতে পাচ্ছি, এবং এই পুরো অংশে আমি কিন্তু এইটুকু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। দেখছেন, এইটুকু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো অনেকের মনে কি প্রশ্ন আসে না যে এইটুকু জায়গা ফাঁকা কিভাবে হলো? এটা কি আগে থেকেই ফাঁকা, না কোনো প্রাকৃতিক কোনো ঘটনা এইটাকে ইনফ্লুয়েন্স করছে? সো এটার উত্তরটা হচ্ছে এটা আগে থেকেই ফাঁকা না। এইখানে এই যে এরকম ম্যাটেরিয়াল ছিল, কি বললাম, এখানেও ম্যাটেরিয়াল ছিল। উফ, উফ, যাই হোক, এই আহ, এই যে এখানে যদি আমি রাখি, এইখানেও কিন্তু ম্যাটেরিয়াল ছিল। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে, যদি এখানে যদি ম্যাটেরিয়াল থেকেই থাকে, তাহলে এই জায়গাটা আমার ফাঁকা হলো কিভাবে, অথবা ভয়েড এই জায়গাটা হলো কিভাবে? সো এটা হচ্ছে এয়ার এর কারণে। কারণ দেখা যায় যে অনেক সময় বাতাসের গতিবেগ, ঘূর্ণিঝড় হয়, বাতাসের গতিবেগ বেশি থাকে। তো এটা সাধারণত একদিনই হয় না, দেখা যাচ্ছে যে দেখেন মানে কন্টিনিউয়াস দেখা যাচ্ছে যে 1 বছর মানে বাতাস হয়েছে অনেক। তো ওই সময় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর আবার 6 মাস পর বাতাস হয়েছে, এরপর আবার 3 মাস পর বাতাস হয়েছে। এভাবে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট গ্যাপ পর পর কন্টিনিউয়াস বাতাসের আঘাতের কারণে এই জিনিসটা, রকটা ভেঙে গেছে। রকটা কি হয়েছে? ভেঙে গেছে। এখন তাইলে এই ওয়েদারিং জিনিসটার মানে হচ্ছে ডিসইন্টিগ্রেশন। ওয়েদারিং জিনিসটার মানে কি? ডিসইন্টিগ্রেশন। আচ্ছা, সো চলুন আমরা জেনে নেই যে ডিসইন্টিগ্রেশন কথাটার মানে আসলে কি। দেখেন, ইন্টিগ্রেশন মানে কি? সাপোজ আমার এই কয়েকটা পদার্থ আছে, সাপোজ এই যে এরকম 6টা পদার্থ মনে করো, ভাঙা টুকরো আছে, 6টা ভাঙা টুকরো আছে। সো 6টা ভাঙা টুকরোকে যেই প্রসেসে আমি একসাথে করে, মনে করেন আমরা একটা ব্লক তৈরি করলাম 6টা ভাঙা টুকরোকে। সো এই প্রসেসটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। এই প্রসেসটাকে কি বলি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করা, যেটাকে ইন্টিগ্রেশন। আচ্ছা, এবং যেই প্রসেসে এই পুরো ভাঙা টুকরাটাকে, মনে করেন আমি হাতুড়ি দিয়ে অথবা হ্যাঁ ভেঙে 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 এটাকে ছোট ছোট টুকরায় পরিণত করছি। সো যেই প্রক্রিয়া আমি বড় জিনিসকে ভেঙে ছোট জিনিসে রূপান্তরিত করি, সেইটাকে আমরা বলি ডিসইন্টিগ্রেশন। কি বলি? ডিসইন্টিগ্রেশন। আচ্ছা, তাইলে ওয়েদারিং জিনিসটার মানে হচ্ছে আমার রকের ডিসইন্টিগ্রেশন। অর্থাৎ এই যে আমার পুরো জিনিসটাই কিন্তু আমার রক, এই যে পুরো জিনিসটা, এই যে এগুলো পুরোটা হচ্ছে রক, কিন্তু এই রকের থেকে একটা নির্দিষ্ট পোর্শন ভেঙে বেরিয়ে গেছে। কেন ভেঙে বেরিয়ে গেছে? ওয়েদারিং এর কারণে। ওয়েদারিং কেন হয়েছে? এটা বিভিন্ন কারণে হইতে পারে। ওয়েদারিং এর অনেক এজেন্ট আছে, ঠিক আছে? আমি একটু এখন বলবো যে ওয়েদারিং এর কি আছে, অনেক এজেন্ট আছে। আচ্ছা, এজেন্ট আছে। সো এজেন্ট গুলো কি? সেই এজেন্ট গুলো হতে পারে, মনে করেন ওয়াটার একটা এজেন্ট হইতে পারে, এয়ার একটা এজেন্ট হইতে পারে। আচ্ছা, এবং অন্য কোনো আমি এক্সটার্নাল ফোর্স যদি চিন্তা করি, সেইটাও একটা এজেন্ট হইতে পারে। সো আমার দেখা যাচ্ছে যে পানি ধাক্কা দিছে এইখানে, মানে অনেক বন্যা হয়েছে। সো বন্যার ফলে অথবা জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাসের ফলে আমার যে রকটা আছে, সেই রকে পানি ধাক্কা দিছে। সো ধাক্কা দিতে 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 এক সময় কি করছে, সয়েলটাকে মানে রকটাকে ভেঙে ফেলছে। সো ওয়াটার যেমন আমার ডিসইন্টিগ্রেশন করতে পারে, এয়ারও ডিসইন্টিগ্রেশন করতে পারে, আবার এক্সটার্নাল ফোর্সও কি করতে পারে, ডিসইন্টিগ্রেশন করতে পারে। সো আমার সয়েল ফরমেশন হতে হলে প্রথমেই যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে রকের ওয়েদারিং হইতে হবে, অথবা রকের ডিসইন্টিগ্রেশন হইতে হবে। ঠিক আছে? এখন উদাহরণস্বরূপ যদি আমি বলি, মনে করেন আপনার, যদি আপনি একটা চেয়ার টেবিল বানাইতে চান, কাঠের একটা চেয়ার টেবিল বানাইতে চান, তাহলে প্রথমে কি করতে হবে? গাছ কাটতে হবে। গাছ কাটলেই কি শুধু হবে না, ওইখান থেকে তক্তা করতে হবে, তক্তাগুলোকে আবার ছোট ছোট আকারের পোর্শনে ভাগ করতে হবে। তো সিমিলারলি পুরো একটা রক থেকে যদি আমি সয়েল ফরমেশন করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? ওয়েদারিং, অথবা আমার যে রকটা আছে সেই রকের ডিসইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, সো এরপর আসুন আমরা জেনে নেই যে সয়েল ফরমেশনের জিওলজিক্যাল সাইকেলটা কি। ঠিক আছে, মানে জিওলজিক্যাল সাইকেলটা কি, সয়েল কিভাবে ফরমেশন হয় দেখি।
সো প্রথমে মনে করি এই যে এই পোর্শনে আমার কি আছে, রক আছে। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। সো প্রথমে দেখেন এই যে এই পোর্শনে কি আছে, রক আছে। আচ্ছা এখন বিভিন্ন যে আমার এজেন্ট আছে, ওয়েদারিং এজেন্ট, যেমন এয়ার, ওয়াটার, এক্সটার্নাল ফোর্স, সো এগুলোর ইফেক্টের ফলে কি হয়, এই রকের ওয়েদারিং হয়। এখন আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে ওয়েদারিং মানে কি ডিসইন্টিগ্রেশন। আচ্ছা সো এই জিনিসটাই মানে ইরোশন মানে কি ক্ষয় হওয়া না? তো রকটা কি হয় যে বিভিন্ন এজেন্ট যেমন হচ্ছে ওয়াটার, এয়ার, এগুলোর ফলে কি হয়, রকটা ভেঙে যায়। ভেঙে যাওয়া মানে কি ইরোশন হওয়া। তো রকটা ইরোশন হইলো। এখন দেখেন ইরোশন হওয়ার পর রকটা কিন্তু ট্রান্সপোর্টেশন হয়। ট্রান্সপোর্টেশন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা। মানে প্রথমে রক ছিল এরকম, এরপর রকটা আমার ভাঙলো, ভেঙে এটা ইরোশন হইলো। ইরোশন হওয়ার পর এটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। আচ্ছা যাওয়ার পর দেখবেন যে একটা জায়গায় আমার যে ট্রান্সপোর্টেড যে রকগুলো আছে সেগুলো জমা হতে থাকে একটা জায়গায়। আচ্ছা জমা হতে থাকলে কিছু অংশ আমার জমা থাকে, এবং কিছু অংশ কি হয়, কিছু অংশ দেখা যায় যে চাপে, তাপে, প্রেসারে, অনেক এক্সটার্নাল ইফেক্টের ফলে এগুলো মাটির নিচে চলে যায়, অর্থাৎ একটু গভীরে চলে যায়, ডিপে। আচ্ছা চলে যাওয়ার পর যখন টেকটনিক মুভমেন্ট হয়, টেকটনিক মুভমেন্ট বলতে কি বুঝাচ্ছি, মানে সিসমিক অ্যাক্টিভিটি, মানে কোন ধরনের সিসমিক অ্যাক্টিভিটি, যেটাকে আমরা বলি ভূমিকম্প, অথবা আহ ভূমিকম্প বলতে পারি, অথবা বলতে পারি কি আমাদের যে টেকটনিক প্লেট গুলো আছে গ্রাউন্ডের ভিতরে, ওগুলো যখন মুভমেন্ট করে অথবা নড়াচড়া করে, তখন এই যে আমার রক গুলো আছে সেই রক গুলো কিন্তু উঠে যায় উপরে। উপরে উঠে গেলে ওইটা হয় সয়েল। বুঝতে পারছি? অনেকে যদি বুঝতে না পারেন তাহলে আমি একটু এটাকে আবার ডিসক্রাইব করব। দেখেন প্রথমে আমার ছিল রক। আচ্ছা সেই রকটা বিভিন্ন এজেন্ট যেমন এয়ার, ওয়াটার, এক্সটার্নাল ফোর্স, এগুলোর ইফেক্টের ফলে এই রকটা ভেঙে যায় অথবা ডিসইন্টিগ্রেশন হয়। তাহলে ভেঙে গেলে সেটাকে আমরা কি বলি, ইরোশন বলি। সো এটা ইরোশন হইলো। ইরোশন হওয়ার পর দেখেন এইটা কি হয়, ট্রান্সপোর্ট হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। সো ট্রান্সপোর্ট হইলো। ট্রান্সপোর্ট হওয়ার পর দেখেন অনেকগুলা ম্যাটেরিয়াল যদি একসাথে ট্রান্সপোর্ট হয় তাহলে সেটা কি হয়, ডিপোজিট হয় না? ডিপোজিট হয়। আচ্ছা ডিপোজিট হইলো। ডিপোজিট হওয়ার পর এগুলো কি হয়, কিছু অংশ মাটির উপরে থাকে। এই যে কিছু অংশ ডিপোজিটেড ম্যাটেরিয়ালের কিছু অংশ মাটির উপরে থাকে, এবং কিছু অংশ এইভাবে মাটির নিচে চলে যায়। আচ্ছা এই যে মাটির নিচে অনেক বছর থাকে, সাপোজ এখানে 100 ইয়ার থাকতে পারে, 200 বছর থাকতে পারে, 300 বছর থাকতে পারে, এরকম অনেক বছর মাটির নিচে থাকে। থাকার পর যখন টেকটনিক মুভমেন্ট হয়, অর্থাৎ গ্রাউন্ডের মধ্যে যে টেকটনিক প্লেট গুলো আছে, সেই টেকটনিক প্লেট গুলো যখন মুভমেন্ট করে, সেই মুভমেন্টের ফলে কি হয়, আপহিবিল হয়। আপহিবাল। আপহিবাল মানে কি, এই যে আমি দেখছি যে এটা ডিপোজিশন হয়েছে, মাটির নিচে যেটা ডিপোজিশন হয়েছে, এই ডিপোজিটেড ম্যাটেরিয়ালটা উপরে উঠে আসে, এবং সেইটাই কি হয় আমাদের সয়েল। সো আশা করি বুঝতে পারছি। সো আমরা এবার একটু ডেসক্রিপশনটা পড়ি যে আমাদের ডেসক্রিপশন অনুযায়ী কি বলা আছে। আচ্ছা সো প্রথম ধাপটা হচ্ছে রক ফরমেশন। রক ফরমেশনটা কি, আমি এটা আগেই বলছি যে দি সাইকেল বিগেন্স উইথ সলিড রক হুইচ ইজ দি প্যারেন্ট ম্যাটেরিয়াল অফ সয়েল। দেখেন এই যে সয়েলটা, এইটা আলটিমেটলি হইছে কোনটা থেকে, হইছে কিন্তু রক থেকে। রক থেকে হইছে না, কারণ রকের ভাঙার ফলেই তো এটা ইরোশন হইছে, ট্রান্সপোর্টেশন হইছে, ডিপোজিশন হইছে, আহ এরপর হচ্ছে সয়েল তৈরি হয়েছে। সুতরাং আলটিমেটলি কোন ম্যাটেরিয়াল থেকে আমার সয়েলটা তৈরি হয়েছে, আলটিমেটলি কিন্তু রক থেকেই সয়েলটা তৈরি হয়েছে। এজন্য আমরা রককে বলতে পারি প্যারেন্ট ম্যাটেরিয়াল। কি বলতে পারি, রককে আমরা রককে বলতে পারি প্যারেন্ট ম্যাটেরিয়াল। প্যারেন্ট ম্যাটেরিয়াল। আচ্ছা তো দেখেন, তো প্রথমেই কি হয়, রক ফরমেশন হয়। রক ফরমেশন হওয়ার পর কি হয়, যে বিভিন্ন যে ওয়েদারিং প্রসেস আছে, যেমন উইন্ড, বাতাস, ওয়াটার, টেম্পারেচার চেঞ্জেস, এর ফলে কি হয়, আমার যে রকটা আছে সেই রকের ডিসইন্টিগ্রেশন হয়। ডিসইন্টিগ্রেশন হয়ে এটা স্মলার পার্টিকেলে বিভক্ত হয়ে এটা কি হয়, ইরোশন হয়। মানে
এইটাই যে এইখানে মানে চিত্রটা দেখি যে রকটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে এইভাবে এটা কি হয়, ইরোশন হয়। আচ্ছা, ইরোশন হলো, ইরোশন হওয়ার পর কি হয়, ট্রান্সপোর্টেশন হয়। দেখেন এই যে আমার ইরোডেড ম্যাটেরিয়াল গুলো আছে, এই যে আমি দেখছি যে আমার ইরোডেড যে ম্যাটেরিয়াল গুলো, এইগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়াটার বডির মাধ্যমে অথবা এয়ারের মাধ্যমে, ওয়াটার বডি বলতে কি, যেমন রিভার একটা ওয়াটার বডি, ওশেন ওয়াটার বডি। আচ্ছা, এইসব ওয়াটার বডির মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে, বাতাসের ধাক্কার মাধ্যমে এইটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এইটাই কিন্তু আমরা বুঝাইছি যে ট্রান্সপোর্টেশন হয়, একটা নিউ লোকেশনে এইটা যায়। আচ্ছা, এবং নিউ লোকেশনে যাওয়ার পর দেখেন আমি বলি যে আহ, আমি কিন্তু বলছি যে ইরোশন হওয়ার পর আমার যে এই যে ইরোডেড ম্যাটেরিয়াল গুলো আছে, আমি যদি একটু কালারফুল ভাবে দেখাই, এই যে আমার ইরোডেড যে ম্যাটেরিয়াল গুলো আছে ইরোশন হওয়ার পর, এই ইরোডেড ম্যাটেরিয়াল গুলো কি হয়, ট্রান্সপোর্ট হয়। এই যে ট্রান্সপোর্ট হয়, কিভাবে ট্রান্সপোর্ট হয়, উইন্ডের মাধ্যমে ট্রান্সপোর্ট হইতে পারে, রিভারের মাধ্যমে ট্রান্সপোর্ট হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে ট্রান্সপোর্ট হইতে পারে। সো এই যে আমার এই জিনিসটা ট্রান্সপোর্ট হয়, এখন দেখেন ট্রান্সপোর্টের কিন্তু একটা এনার্জি আছে যেটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন এনার্জি। কি বলি, ট্রান্সপোর্টেশন এনার্জি। আচ্ছা, ট্রান্সপোর্টেশন এনার্জি বলতে আমরা কি বুঝি, যে দেখেন যখন দেখা যায় বাতাসের বেগ বেশি থাকে অথবা আহ, আমার যে ওয়াটার বডি যেমন রিভারের যে ওয়াটার, সেই ওয়াটারের ভেলোসিটি যখন বেশি থাকে, তখন কিন্তু ইরোডেড ম্যাটেরিয়াল গুলো দ্রুত যেতে থাকে। কিন্তু যখন আমার দেখা যায় যে এয়ারের ভেলোসিটি কমে যায়, উইন্ডের ভেলোসিটি কমে যায়, অথবা আমার যে ওয়াটার বডির যে পানি, সেই পানির ভেলোসিটি যখন কমে যায়, তখন কিন্তু আমার যে এই যে ইরোডেড যে ম্যাটেরিয়াল গুলো যেটা ট্রান্সপোর্টেড হইলো, এগুলো কিন্তু আস্তে 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 স্থির হয়ে যায়। স্থির হয়ে এইটা আস্তে আস্তে কি হয়, ডিপোজিট হয়, ডিপোজিট হয়। আচ্ছা, সো এই যে ডিপোজিট কি হইলো, ডিপোজিট হইলো, ডিপোজিশনের একটা পার্ট আমার কি থাকে, সয়েলের উপরের লেয়ার হিসেবে থাকে, যেটা হচ্ছে যেটার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি। আর একটা পার্ট সয়েলের নিচে চলে যায়। ঠিক আছে, যেটা পরবর্তীতে টেকটনিক মুভমেন্টের মাধ্যমে আপহিবিল হয় অথবা উপরে উঠে আসে। আচ্ছা, সো এরপরে আমরা ট্রান্সপোর্টেশন পড়ছি, ডিপোজিশন পড়ছি, আপহিবেলও আমরা জানছি। এখন দেখেন আমরা এইমাত্র যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমার জিওলজিক্যাল সাইকেল অফ সয়েল ফরমেশন। আচ্ছা, তো এই যে বিজ্ঞানের যে শাখায় অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় সয়েল ফরমেশন নিয়ে স্টাডি করা হয়, সেটাকে আমরা বলি পেডোজেনেসিস। কি বলি, পেডোজেনেসিস। আচ্ছা, এই যে আমাকে এখানে বলা আছে যে দি স্টাডি অফ সয়েল ফরমেশন, তো এইটাকে আমরা বলি পেডোজেনেসিস। আচ্ছা, এবং সয়েল মেকানিক্স এর ফাদার হচ্ছে স্যার কার্ল তেরঝাকি, উনি হচ্ছে সয়েল মেকানিক্স এর ফাদার। আচ্ছা, সো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আমরা আমাদের আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব। সেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। আচ্ছা, থ্রি ফেজ সিস্টেম মানে কি? থ্রি ফেজ সিস্টেম মানে হচ্ছে যে আমার সয়েলের তিনটা পোর্শন থাকে অথবা তিনটা পার্ট থাকে। ঠিক আছে, যেমন আমি যদি বলি সাপোজ আমি এখন যেই রুমটাতে অবস্থান করছি, সেই রুমে এই একটা রুম আছে এবং রুমের সাথে একটা ওয়াশরুম আছে। ঠিক আছে, সো এই যে রুম এবং এই ওয়াশরুম, এই দুইটা মিলেই কিন্তু এই টোটাল রুমটা। সিমিলারলি আমাদের যে পুরো সয়েল, সেই সয়েলে তিনটা পার্ট আছে, মেজর পার্ট আছে তিনটা সয়েলের, অথবা পোর্শন আছে আমরা বলতে পারি। সেই একটা কি, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে ওয়াটার, এবং আর একটা হচ্ছে এয়ার। এখন কি বললাম তাহলে, থ্রি ফেজ সিস্টেমটা কি, যে সয়েলের যে তিনটা ফেজ, এইটা যে আমরা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এইটাই হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। যেমন দেখেন এই যে পুরো যে আমি চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এইটাকে যদি আমি একটা সয়েলের টোটাল অংশটা চিন্তা করি, তো আমি দেখছি যে এই পার্টটুকু,
আমি কি দিয়ে দেখাচ্ছি, এই যে আমার এই পার্টটুকু, এই টুকুতে সয়েলের সলিড পোর্শনটা থাকে। ঠিক আছে, সয়েলের কোন পোর্শনটা থাকে? সলিড পোর্শনটা থাকে। এবং পরবর্তীতে এই যে আমরা এই পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটিতে সয়েলের ওয়াটার পোর্শনটা থাকে এবং উপরের পার্টটিতে আমার কি থাকে? সয়েলের এয়ার। তাহলে আমরা দেখতে পাইলাম যে সয়েলের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে এয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা এই ওয়াটার এবং এয়ার এই দুইটাকে একত্রে একটা ভিন্ন নামে ডাকতে পারি, সেটা হচ্ছে ভয়েড। কি নামে ডাকতে পারি? ভয়েড। আচ্ছা, তাহলে ভয়েড জিনিসটা কি? যে সয়েলের ওয়াটার প্লাস এয়ার এই দুইটা মিলে যেটা হয় সেটা কি আমরা বলি? ভয়েড। আচ্ছা, এখন আমরা কিছু নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। সো প্রথমে যদি আমরা রাইট সাইডে দেখি, দেখেন এই যে সলিড পোর্শনের যে মাস, এইটাকে আমরা বলছি মাস অফ সলিড। এই ওয়াটার এই অংশটুকুর যে মাস, এইটাকে আমরা বলছি মাস অফ ওয়াটার। সিমিলারলি এই যে আমার এয়ার অংশটুকুর যে মাস, সেটা হচ্ছে মাস অফ এয়ার। আচ্ছা, এবং আমি কিন্তু এইমাত্র বলছি যেহেতু ওয়াটার প্লাস এয়ার এই দুইটাকে একত্রে আমরা ভয়েড বলি, তাহলে এই ওয়াটার প্লাস এয়ার এই পুরো অংশের মাসকে আমরা বলবো মাস অফ ভয়েড। আচ্ছা, এবং আমার এই যে তিনটা পোর্শন আছে, সলিড আছে, ওয়াটার আছে, এয়ার আছে, এই তিনটাকে একত্রে অথবা এই তিনটার মাসকে একত্রে আমরা বলবো, এটাকে আমরা বলবো মাস অফ সয়েল। মাস অফ সয়েল। আচ্ছা, সো তাইলে আমরা রাইট সাইডে যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছি সেটা হচ্ছে আমরা সয়েলের বিভিন্ন পোর্শনের বিভিন্ন নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছি ম্যাসের রেসপেক্টে। এখন আমরা দেখব যে ভলিউমের রেসপেক্টে সয়েলের বিভিন্ন পার্টের রিপ্রেজেন্টেশন গুলো কি কিরকম হবে। দেখেন এটাও খুব ইজি। দেখেন এই যে আমার সলিড পোর্শনের যে ভলিউম, এইটাকে আমরা বলতে পারি ভলিউম অফ সলিড। ওয়াটার পোর্শনের যে ভলিউম, এইটাকে বলতে পারি ভলিউম অফ ওয়াটার। এবং এয়ার পোর্শনটুকুর যে ভলিউম, সেটাকে আমরা বলতে পারি ভলিউম অফ এয়ার। যেহেতু একটু আগে আমি বলছিলাম যে ওয়াটার প্লাস এয়ার এই দুইটাকে একত্রে আমি ভয়েড বলতে পারি, তাহলে এয়ার এবং ওয়াটার এই দুইটার ভলিউমকে একত্রে আমি বলতে পারি ভলিউম অফ ভয়েড। এবং পুরো সয়েল স্যাম্পলের যে ভলিউম, এইটাকে আমরা বলতে পারি ভলিউম অফ সয়েল। ভলিউম অফ সয়েল। আচ্ছা, সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমার সয়েলের জন্য আমার রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো কিরকম হয় বিভিন্ন পার্টের, এটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি। এখন অনেকের মনে একটু প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি তো এই যে সয়েল স্যাম্পলটা আঁকলেন, এর ডান পাশে আপনি ম্যাস রিলেটেড টার্ম লিখছেন এবং বাম পাশে ভলিউম রিলেটেড টার্ম লিখছেন, এইটা কি ম্যান্ডাটরি অথবা এইটা কি কোনো কনভেনিয়েন্ট রুল যে ডান পাশেই মাস রিলেটেড টার্ম লিখতে হবে, বাম পাশেই ভলিউম রিলেটেড টার্ম লিখতে হবে? জি না ভাই, এমন কোনো রুল নাই। আপনি যে কোনো পাশে যে কোনো রিলেটেড টার্ম লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। আচ্ছা, সো এখন দেখেন, এখন আমরা জানবো যে আমার আমরা দেখছি যে সয়েলের তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে এয়ার, আর একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে সলিড। এখন আমরা দেখবো যে সলিড পোর্শনের ঘনত্ব কিরকম হয়। ঠিক আছে, এই যে সলিড পোর্শনের ঘনত্ব অথবা যেটাকে আমরা বলি ডেনসিটি কিরকম হয়। এখন আমরা এই দুইটা ইনফরমেশন সবসময় মনে রাখবো যে অর্গানিক সলিডের ক্ষেত্রে আমার ডেনসিটি হচ্ছে 1000 থেকে 1200 কেজি পার মিটার কিউব, এবং ইনঅর্গানিক সলিডের ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে 2600 থেকে 2900 কেজি পার মিটার কিউব। তাহলে দেখেন আমরা কিন্তু একটা বিষয় বুঝলাম যে অর্গানিক যে সলিড, সেই অর্গানিক সলিডের ক্ষেত্রে হচ্ছে আমার 1000 থেকে 1200, এবং ইনঅর্গানিক যে সলিড, সেই ইনঅর্গানিক সলিডের ক্ষেত্রে আমার 2600 থেকে 2900 কেজি পার মিটার কিউব হচ্ছে আমার ডেনসিটি। অর্থাৎ ইনঅর্গানিক যে সলিড, ওইটার ডেনসিটি কিন্তু তুলনামূলকভাবে বেশি অর্গানিক সলিডের চেয়ে। আচ্ছা, এখন দেখেন
ওয়াটারের ক্ষেত্রে যেহেতু আমরা সলিড সম্পর্কে জানলাম যে সলিডের ডেনসিটি গুলো কিরকম, তাহলে আমাদের এইবার জানতে হবে কি সম্পর্কে, ওয়াটার আর এয়ার সম্পর্কে। এখন ওয়াটারের ডেনসিটি আমরা অলরেডি জানি যে 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব এবং এয়ারের ডেনসিটি 1.2 কেজি পার মিটার কিউব। আচ্ছা, সো আমাদের কিন্তু আমার যে সয়েলের 3 ফেজ সিস্টেমের যে 3টা পোর্শন, সলিড পোর্শন, লিকুইড পোর্শন এবং এয়ার পোর্শন, সলিড পোর্শন, এয়ার পোর্শন এবং ওয়াটার পোর্শন, এই 3টা পোর্শনের ডেনসিটি কিরকম হয় এইটা নিয়ে কিন্তু আমাদের একটা প্রিমিটিভ আইডিয়া হয়ে গেছে। এখন আমরা জানবো, দেখেন আমরা সবসময় এটা কিন্তু জানি যে মাস সমান সমান কি রো ভি না, এম সমান সমান রো ভি। এখন আমি যদি চিন্তা করি যে এই সলিড পোর্শনের যে ভলিউম, ওয়াটার পোর্শনেরও ওই ভলিউম, এয়ার পোর্শনেরও সেম ভলিউম, অর্থাৎ সলিড, ওয়াটার, এয়ার এই 3টা পোর্শনের ইন্ডিভিজুয়াল ভলিউমকে যদি আমি সেম চিন্তা করি, তাহলে দেখেন এম সমান সমান যদি রো ভি এই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন সলিডের জন্য এম এর মান কত, সলিডের জন্য এম এর মান 1200 থেকে 1000 থেকে 1200 হইতে পারে, অথবা 2600 থেকে 2900 হইতে পারে। ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে 1000, এয়ারের জন্য হচ্ছে 1.2। এখন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই যে যেমন এইটা আমরা দেখছি সলিডের জন্য, এইটা আমরা দেখছি ওয়াটারের জন্য, তাহলে সলিড এবং ওয়াটারের তুলনায় এয়ারের ডেনসিটি কিন্তু খুবই কম। ঠিক আছে, কোথায় 1200 আর কোথায় 1.2, খুবই কম, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি যে নেগলিজিবল। এর জন্য আমরা যে ম্যাথ করব যত, আমরা এয়ারের যে মাসটা আছে এটাকে নেগলিজিবল কনসিডার করব। কারণ দেখেন আমি এয়ারের যদি ডেনসিটি 1.2 নেই, তাহলে সলিড এবং ওয়াটারের যে ভর বের হবে তার তুলনায় এয়ারের ভর কিন্তু খুবই কম হবে। সো এইটাকে আমরা নেগলিজিবল কনসিডার করতে পারি। আচ্ছা, সো এইটাকে যদি আমরা নেগলিজিবল কনসিডার করতে পারি, তাহলে আমরা মাস অফ এয়ার সমান কি লিখতে পারি, 0। আচ্ছা, মাস অফ এয়ার সমান সমান যদি 0 হয়, আমরা টোটাল মাস সমান সমান কি জানি, মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার প্লাস মাস অফ এয়ার। মাস অফ এয়ার তো অলরেডি 0, তাহলে টোটাল মাস সমান সমান মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার। আচ্ছা, সো দেখেন সয়েলটা যেহেতু রক থেকে তৈরি হয়েছে এবং রকটা কি পুরোপুরি সলিড, রক হচ্ছে ওয়ান ফেজ সিস্টেম। ওয়ান ফেজ সিস্টেম মানে রকে শুধু সলিডই আছে, ওয়াটারও নাই, এয়ারও নাই। ঠিক আছে, তাহলে রকটা যেহেতু আমার সয়েলটা যেহেতু রক থেকে তৈরি হয়েছে, সুতরাং সয়েলে কিন্তু সলিড সাবস্টেন্স মাস্ট বি প্রেজেন্ট থাকবে। বুঝতে পারছি, সয়েলে সলিড সাবস্টেন্স মাস্ট বি প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এখন তাহলে একটু আগে যেহেতু আমরা 3 ফেজ সিস্টেম করলাম, তাহলে সেটার ধারাবাহিকতায় এখন আমরা পরে ট্রাই করব 2 ফেজ সিস্টেম। 2 ফেজ সিস্টেমটা আসলে কি, আমরা 3 ফেজ সিস্টেমে দেখছিলাম যে সয়েল মূলত 3টা ফেজ নিয়ে গঠিত। এদের মধ্যে একটা হচ্ছে সলিড, ওয়াটার, এয়ার, 3টা ফেজ নিয়ে গঠিত। কিন্তু 2 ফেজ সিস্টেমে বলা হয়েছে যে আমার সয়েল 2টা ফেজ নিয়েও তৈরি হইতে পারে। কিন্তু একটু আগে যেমন আমি অবশ্য বলছি যে সয়েলটা যেহেতু রক থেকে তৈরি হয়, সুতরাং সয়েলে কিন্তু সলিড ফেজ এটা থাকবেই। ঠিক আছে, সলিড ফেজ কিন্তু মাস্ট আমার সয়েলের জন্য, সলিড ফেজ মাস্ট। আচ্ছা, এখন সলিডের সাথে সাথে 2 ফেজ সিস্টেমে ওয়াটারও থাকতে পারে, এয়ারও থাকতে পারে। আচ্ছা, তাইলে যদি সলিডের সাথে ওয়াটার থাকে, এর মানে আমার যে ভয়েড, যেইটুকু অংশ ভয়েড, সেই পুরোটা অংশ ওয়াটার দিয়ে ফিল আপ। অর্থাৎ এই ধরনের সয়েলকে আমরা বলবো স্যাচুরেটেড সয়েল। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে সলিডের সাথে যদি এয়ার থাকে, এর মানে আমার ভয়েডের যে অংশটুকু আছে এই পুরো অংশটুকু এয়ার দ্বারা ফিল আপ। অর্থাৎ এই সয়েলটাকে আমরা বলবো ড্রাই স্টেট। অর্থাৎ দুইটা স্টেট আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড স্টেট এবং আরেকটা হচ্ছে ড্রাই স্টেট। স্যাচুরেটেড স্টেটটা কি, যদি আমার সয়েলের ভয়েড পোর্শনে শুধুমাত্র ওয়াটার থাকে তাহলে সেইটাকে আমরা বলি স্যাচুরেটেড সয়েল। যদি সয়েলের ভয়েড পোর্শনে শুধুমাত্র এয়ার থাকে তাহলে সেটাকে আমরা বলি ড্রাই সয়েল।
সো আশা করি আমরা বুঝতে পারছি। সো সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। নেক্সট লেকচারে আমরা সয়েলের প্রপার্টি নিয়ে ডিসকাস করব। সবাইকে ধন্যবাদ।